কি হচ্ছে ক্ষমতার অন্তরালে? সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো, এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে? এই সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমারের চক্রান্ত, চীনের চক্রান্ত, ভারতের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত এবং আমাদের অবহেলা, আমাদের অদক্ষতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করে। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা উচিত। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনার দাবি রাখি এবং সেটা নিয়ে এই ভিডিওর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেনজির আহমেদের পরে কিন্তু চূড়ান্ত এবং খুবই নিকৃষ্টভাবে ফেঁসে যাচ্ছে ডিবি হারুন স্যার। আজকের এই ভিডিওতে আপনারা সেই বিষয়গুলো দেখতে পারবেন। সেই সাথে কিন্তু সেন্ট মার্টিনকে নিয়ে কিন্তু ভারতের নিকৃষ্টতম একটি চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। সেই চক্রান্তের সাথে কিন্তু শেখ হাসিনা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মীর হাত রয়েছে, এমনটাই জানিয়েছে কিন্তু গণমাধ্যম এবং গোলাম মাওলা রনি সাহেব। সেই সাথে সাথে কিন্তু জাহিদটা কি বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে, সেখানে কিন্তু ভালোভাবেই জড়িয়ে রয়েছে ওবায়দুল কাদের। এখন কিন্তু ওবায়দুল কাদের ভালোভাবেই ফেঁসে যাচ্ছে। সেই সাথে কিন্তু বিএনপির বড় বড় নেতাকর্মীদের ঈদ শুরু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছে গণমাধ্যম। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো আমরা ধাপে ধাপে দেখে আসি। রাজপথে এসে আন্দোলন করে রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে। বিএনপিতে কত ব্যর্থ দল তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা ভেঙে দিচ্ছে। এতে শুধু ব্যর্থতার প্রমাণ নয়, এতে এটাই বোঝা যায় যে একটি দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো করেনি, এখনো করছে না। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে। আমাদের পার্টিতে এটা সম্ভব না। আমাদের পার্টিতে 43 বছরের সভাপতি শেখ হাসিনা, তিনি ইমার্জেন্সি হলে কোনো ব্যাপারে শূন্য পদ পূর্ণ করতে পারে, এ দায়িত্ব তার কাছে আছে। কিন্তু কাউকে পদায়ন করার দৃষ্টান্ত আমাদের পার্টিতে নেই। কাউন্সিল ছাড়া দলীয় কাঠামোতে পরিবর্তনের কোনো সুযোগ এবং এই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আওয়ামী লীগ করে আসছে এবং আমাদের নেত্রী কখনো গঠনতন্ত্রের যে নিয়ম কানুন এগুলো লঙ্ঘন করেননি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে যদি ব্যর্থতা বলতে হয় তাহলে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এখানে ব্যর্থ। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করা। রাজপথে এসে আন্দোলন করলে তখন বোঝা যেত কারা ব্যর্থ কারা সফল। আর এইভাবে কাউকে বাদ দিয়ে কাউকে পদায়ন করে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ব্যাপারটিতে বিএনপি কতটা উদাসীন এবং কতটা তারা এ ব্যাপারে তাদের অনীহা, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। কি হচ্ছে ক্ষমতার অন্তরালে শিরোনামে কয়েকদিন আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম। একই শিরোনামে আজকে আবারও কথা বলতে হচ্ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো, এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে, নাকি অন্য কোনো শক্তি এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য করছে কিংবা গণমাধ্যমের সামনে নিয়ে আসছে? এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। গত কয়েকদিনে
প্রায় 14 জন সচিব পদে রদবদল করা হয়েছে, 2 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু বাকিদেরকে তাদের আগের দায়িত্ব থেকে সরিয়ে নতুন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের অভ্যন্তরেও কি কোনো অস্থিরতা চলছে? অস্থিরতা চলাটা স্বাভাবিক, কারণ প্রশাসনে যারা আছেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন, বিশেষ করে কয়েকদিন আগে তো 10 জন কর্মকর্তার সরাসরি নাম প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ, যারা বেনজির আহমেদের এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী ছিলেন, সহযোগিতা করেছেন প্রত্যক্ষভাবে। ফলে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনে যারা আছেন, আমলাতন্ত্রে যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করাটা স্বাভাবিক এবং সরকারের প্রতি অনাস্থা তৈরি হওয়ার খুব সম্ভাবনা আছে। কারণ এই কর্মকর্তারা দেখছেন সরকারকে আপনি যখন সার্ভ করলেন, আপনি যখন পদে আছেন তখন, কিন্তু যখন আপনি সাবেক হয়ে যাচ্ছেন, যখন আপনার দুর্নীতির তথ্য, আপনার অপরাধের তথ্য, আপনি যে বিপুল সম্পদ তৈরি করেছেন সরকারকে সার্ভ করার মধ্য দিয়ে, সরকারি দলকে সার্ভ করার মধ্য দিয়ে, সেগুলো আপনি আর রক্ষা করতে পারছেন না, কিংবা সেগুলোর তথ্য সামনে চলে আসছে এবং আপনি বিপদে পড়ে যাচ্ছেন। এমনকি এমন হতে পারে আপনার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনি বিদেশেও খুব শান্তিতে থাকতে পারবেন না। এই পরিস্থিতি যখন আপনার উপরে তৈরি হচ্ছে, তখন সরকার আপনাকে সেভ করতে পারছে না, কিংবা হতে পারে সরকার সেভ করতে চাইছেই না, কারণ তারা নিজেরাই প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে। এই বার্তাটা যখন প্রশাসনের মধ্যে চলে যাবে আরও ব্যাপকভাবে, এই বার্তাটা যখন আমলাতন্ত্রে ছড়িয়ে পড়বে, তখন সরকার সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। এই কারণে প্রশাসনে এই বড় ধরনের রদবদলের পেছনেও বিশেষ কোনো ঘটনা ঘটে থাকতে পারে। আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরসূরি প্রশ্নে ঘরের মধ্যে যে বিভাজন, সেই বিষয়টাও এর পেছনে একটা কারণ হয়ে থাকতে পারে। আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের ব্যাপারে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মানবজমিন। আমরা খুব সংক্ষেপে রিপোর্টটা একটু দেখে নিই। একটি মানবজমিন অনুসন্ধান, মিয়া সাহেবের যত সম্পদ, বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। মানবজমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের অনেক সম্পদের নথি এসেছে আমাদের হাতে, সরজমিন যার সত্যতা মিলেছে। এভাবে রিপোর্টটা শুরু করেছে মানবজমিন। তারপর বলছে, পূর্বাচলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরে আসাদুজ্জামানের নামে আছে 10 কাঠা জমি, যার প্রতি কাঠার দাম 1 কোটি টাকারও বেশি। পূর্বাচলের 4 নম্বর সেক্টরেও তাদের 5 কাঠা একটা প্লট ছিল, যেটা তারা বিক্রি করে দিয়েছেন। এটা ছিল আসাদুজ্জামানের স্ত্রীর নামে। আফতাবনগরের 3 নম্বর সেক্টরে আছে 21 কাঠা জমি, যেটা আসাদুজ্জামান মিয়ার নামে। একইভাবে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের 1 নম্বর লেনের 166 এবং 167 নম্বরে 10 কাঠার ওপর 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। এটা এখন একটা স্কুলকে ভাড়া দেওয়া আছে। নিকুঞ্জ 1-এর 8-এর এস রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে, কিন্তু এই বাড়ির নেমপ্লেট সম্প্রতি খুলে ফেলা হয়েছে। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। সিদ্ধেশ্বরীর রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে 3800 থেকে 4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে, কিন্তু সেই ফ্ল্যাটে বর্তমানে তিনি নেই। ইস্কাটন গার্ডেন 13/A পিওনিরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ থাকেন না, এমনকি ভাড়াও দেওয়া নেই। ধানমন্ডির 12/A সড়কের 69 নম্বর বাড়ির B2/5 ভবনে 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটা ফ্ল্যাট আছে, যার মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান, অর্থাৎ আসাদুজ্জামানের স্ত্রী। অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জে 41% জমি আছে, যেটা কেনা হয়েছে 2017 সালে। একই সালে একই মৌজায় কেনা হয়েছে 26% জমি। আবার ওই একই মৌজায় 2019 সালে কেনা হয়েছে 39% জমি, অর্থাৎ এখানে 106% জমি একই মৌজায় কেনা হয়েছে, প্রথমে 2017 সালে, পরে 2019 সালে। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা অর্থাৎ কিলক্ষেত নিকুঞ্জ এলাকায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় আবার 10 কাঠা জমি কেনা হয়, অর্থাৎ 2020 সালে আসাদুজ্জামানের স্ত্রীর নামে জোয়ার সাহারা মৌজায় 15 কাঠা জমি কেনা হয়েছে। 2টি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান, তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজার জামানের সৎ ভাই। তিনি একসময় লেবার ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন, পরে দেশে এসে ব্যবসা শুরু করেন। বর্তমানে নিউ মার্কেটে তাদের নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে। এছাড়া শেপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। ওই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত। আসাদুজ্জামানের এক শ্যালক নূর আলম ওরফে মিলন গাজীপুরের শ্রীপুরে তার 1.5 একর জমি আছে।
অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নেই। অন্যদিকে ভাগ্নে কলম ও গ্রামের বাসিন্দা, তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক। এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক, তার নামেও আছে 1.5 একর জমি। গ্রামের বাড়ির কেয়ারটেকারের নামেও 1.5 একর জমি আছে কয়েক কোটি টাকা মূল্যের। এরপর আসাদুজ্জামান মিয়ার কর্মজীবনের বর্ণনা দেওয়া আছে। সিভিল সার্ভিস ক্যাডারের 85 ব্যাচের কর্মকর্তা হিসেবে আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে 2019 সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের 14 সেপ্টেম্বর তার নিয়োগের 3 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। ডিএমপি কমিশন হিসেবে তিনি অবসরে গিয়েছেন এবং তারপর সরকার তাকে আবার 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং এই সময় তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এবং এই সময়ও অর্থাৎ অবসরে যাবার পর, ডিএমপি কমিশনার হিসেবে অবসরে যাবার পর যখন সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং জাতীয় নিরাপত্তা সেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, সেই সময় কিন্তু তার দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়াটা চলছেই। এখন সরকার যদি বলে আমরা ঠিক জানতাম না আসাদুজ্জামান মিয়ার এই দুর্নীতি সম্পর্কে, কিংবা তিনি যে এত সম্পদের মালিক হয়েছেন সেই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না, তাহলে সেটাকে বিশ্বাসযোগ্য হবে? ডিএমপি কমিশনার হিসেবে আপনারা তাকে নিয়োগ দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে এবং তারপর তিনি যখন অবসরে গেছেন তখন আপনি নিশ্চয়ই তাকে আপনার কাজের জন্য যোগ্য মনে করেছেন। এই কারণে তাকে আবার 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলে। তার মানে আপনি আসলে এদেরকেই যোগ্য মনে করেন। এই সরকারের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম লোকদেরকেই, বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার মতো লোকদেরকেই যোগ্য মনে করে, যারা বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়ার সুযোগ নেয় সরকারের কাছ থেকে এবং বিনিময়ে 2014, 18 এবং 2024-এর মতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন করতে, গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করে এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করে। এদেরকেই আপনারা যোগ্য মনে করেন এবং এই কারণে তারা যখন অবসরে চলে যান তারপরও তাদেরকে আপনারা ফিরিয়ে আনেন এবং 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেন, যাতে সে তার দুর্নীতি লুটপাট জারি রাখতে পারে। এখন এই সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমারের চক্রান্ত, চীনের চক্রান্ত, ভারতের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত এবং আমাদের অবহেলা, আমাদের অদক্ষতা, একই সঙ্গে আমাদের যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের সাহস, মেধা, যোগ্যতা দরকার, আমাদের কতজনের মধ্যে সেই জিনিসটি রয়েছে, নেতৃত্বের গুণাবলী কতটুকু রয়েছে, সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এর কারণ হলো সেখানে প্রায় 10,000 লোক বসবাস করে, বাংলাদেশের লোক বসবাস করে, আর লক্ষ লক্ষ পর্যটক প্রতি মাসে সেখানে যাতায়াত করে সারাটি বছর ধরে। তো এরকম একটি পর্যটন কেন্দ্র, কেবলই মাত্র এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে আমরা ম্যাকাও, আপনারা যারা সিঙ্গাপুর গিয়েছেন তারা হয়তো মেরিনার্স বে যে রিসোর্টের কথা অনেকে জানেন, আর হংকং এ এবং চায়নাতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা হংকং বে এর কাছাকাছি যে একটা দ্বীপ ম্যাকাও, সেটির গুরুত্ব নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করেন অবাক হয়ে ভাববেন যে চীনের অনেক বড় বড় প্রদেশের চাইতেও এই ম্যাকাও দ্বীপকে কেন্দ্র করে তাদের যে আয়, এটি অনেক অনেক বেশি। তো সেই দিক থেকে আমরা সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যদি একটি পর্যটন নগরী গড়ে তুলতে পারতাম, তাহলে কেবলই মাত্র সেটির আয় রোজগার দিয়ে বাংলাদেশের বাজেটের অর্ধেকটা পুষিয়ে নেওয়া যেত। এখন সেই সেন্ট মার্টিন আমাদের দেশের গরিব মানুষেরা যায়, সাধারণ মানুষেরা যায়, আর সেই যাতায়াত পথের মধ্যে মায়ানমারের যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন থেকে দেখা যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে। ফলে এই দ্বীপটি, আমি আজকে যে ভিডিও করছি আজকের দিন পর্যন্ত, মূলত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেখানে যারা আটকে পড়া পর্যটক আছেন তারা হাহাকার করছেন, খাদ্য পানীয় থেকে শুরু করে মূল ভূখণ্ড থেকে যে সকল দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সেন্ট মার্টিনে যায় সেগুলো সেখানে যাচ্ছে না। এমনকি প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, ডিসি বলেন, এসপি বলেন বা অন্যান্য যারা আছেন, তারা ঠিক ওখানে যে টহল দেবেন ঠিক এইরকম অবস্থা নেই। বরং দু একজন যারা চেষ্টা করেছেন, সেই সহকারী কমিশনার, এসিল্যান্ড, অন্যান্য যারা কক্সবাজার প্রশাসনের কর্তা ব্যক্তি রয়েছেন, তারা এই গোলাগুলির মধ্যে পড়ে, মায়ানমার নৌবাহিনীর গোলাগুলির মধ্যে পড়ে, এখন এই গোলাগুলিটাকে মায়ানমার নৌবাহিনী করছে না মায়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী তারা করছে, এটি স্পষ্ট নয়। তা আমরা এই বিষয়গুলো দেখছি এবং সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব আছেন আমাদের দেশে, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা নিয়ে সঙ্গত কারণে আমরা প্রশ্ন করছি এবং আমরা এখন বোঝার চেষ্টা করছি যে সেন্ট মার্টিন আমাদের কিনা, অথবা এই যে ছোট্ট একটা ঘটনা, দুটো যুদ্ধ জাহাজ সেখানে দাঁড়িয়ে আছে, কিছু গোলাগুলি করছে, তো সেই জিনিসগুলো মোকাবেলা করার মতো সামর্থ্য কি আমাদের নৌবাহিনীর নেই, আমাদের সেনাবাহিনীর নেই?
আমাদের যে বিজিবি তাদের কি নেই? যদি তাই না থাকে তাহলে আমাদের এই বাহিনীগুলোর পেছনে আমাদের যে বিপুল অঙ্কের রাজস্ব আমরা ব্যয় করি সেগুলোর যৌক্তিকতা নিয়ে জনগণের সঙ্গত কারণেই প্রশ্ন আসবে। আপনি জনগণের মুখে তালা লাগাতে পারবেন না। এখন ব্যাপারটা হলো যে এই সেন্ট মার্টিন নিয়ে দীর্ঘদিন যাবতই পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেই ফেললেন যে এই সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বা সাদা চামড়ার মানুষজন চাচ্ছে, এই ধরনের কথাবার্তা। আবার সাদা চামড়ার মানুষদের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আমরা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি এবং সেন্ট মার্টিন নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। একইভাবে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের সেই পার্বত্য এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে পশ্চিমারা। এটাও পশ্চিমা দুনিয়াতে নিদারুণ তোলপাড় সৃষ্টি করেছে। তো এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বক্তৃতা এবং বিবৃতির মধ্যে, কিন্তু হঠাৎ করে যখন প্রধানমন্ত্রী দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীর সেই যে শপথ অনুষ্ঠান সেখানে, এবং সেখানে দুটো ঘটনা। প্রথম ঘটনা হলো তিনি সেখানে গেলেন, আর দ্বিতীয় ঘটনা হলো তিনি সেখানে গিয়ে মোদী অনুষ্ঠানে তো অংশগ্রহণ করলেনই, তার সঙ্গে সঙ্গে যারা নরেন্দ্র মোদীর একেবারে ঘোরতর শত্রু, যেটিকে বলা হয় ডেড এনিমি, সেটি বিজেপির মধ্যে হতে পারে অথবা বিজেপির বাইরে হতে পারে, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেছেন। ফলে সঙ্গত কারণেই মোদীর মনে কষ্ট, অভিমান, ক্ষোভ থাকা অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয়ত তিনি যে দিল্লি গেলেন, এই দিল্লির যে যাত্রাটি, এটি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার, এবং যে রাষ্ট্রটির সাহায্য এবং সহযোগিতা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বেশি দরকার সেটা হলো চীন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। এবং চীনের কাছে বাজেটারি সাপোর্ট হিসেবে $5 বিলিয়ন চাওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী খুব শীঘ্রই বেইজিং সফরে যাবেন, এরকম একটা পরিকল্পনা রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। তো সেই বেইজিং প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে রাগ করলো কিনা, এখন এই দুটো বিষয়কে নিয়ে আপনি এবার সেন্ট মার্টিনে আসেন। সেন্ট মার্টিনে যে গোলাগুলি হচ্ছে, এই গোলাগুলি যারা করছে সেটা হলো মিয়ানমারের সামরিক জান্তা, অর্থাৎ এই মুহূর্তে যারা নেতৃত্বে খুব অল্প জায়গার মধ্যে ক্ষমতা, নামকা অস্তে ক্ষমতায় বসে আছে চীনের মদতে এবং ভারতের মদতে। চীন এবং ভারত ঘোরতর শত্রু, কিন্তু মায়ানমারের যে সামরিক সরকার তাদের সঙ্গে তাদের ধরম মহরম একেবারে চরমে, ঠিক অনেকটা পাকিস্তানের মতো। যেমন আমেরিকা এবং চীন ঘোরতর শত্রু, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তারা বন্ধু। চীনও যেমন পাকিস্তানের বন্ধু, আবার আমেরিকাও পাকিস্তানের বন্ধু। তো তদ্রুপ মায়ানমারের যে জান্তা সরকার, তাদের সঙ্গে ভারতেরও ভালো সম্পর্ক, চীনেরও ভালো সম্পর্ক। তো কাজেই এই যে নাফ নদীতে যে গুলি চালানো হচ্ছে মায়ানমারের, সেটা সেনাবাহিনী হোক, বর্ডার গার্ড হোক কিংবা নৌবাহিনী হোক, এখানে চীনের মদত থাকতে পারে অথবা এখানে দিল্লির মদত থাকতে পারে, মানে নরেন্দ্র মোদীর মদত থাকতে পারে। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনার দাবি রাখি, এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি খেয়াল করছি আমাদের নেটিজনদের মধ্যে অনেকে একটু বেশি কনসার্ন হয়েছেন যে সেন্ট মার্টিন বেদখল হয়ে গেছে কিনা ওর মধ্যে। মানে কেউ কেউ সম্ভবত, আমি কারো স্টেটাস দেখে বুঝলাম, কেউ এই ধরনের স্টেটাসও হয়তো দিচ্ছেন যে ওখান থেকে জনগণকে সরিয়ে আনা হচ্ছে, আরও খারাপ পরিস্থিতি হয়ে গেছে, এটা বেদখল হয়ে গেছে। মানে প্রথম কথাটা হচ্ছে, এটা নিয়ে আমাদের অনেকেই আছেন, বিশেষ করে সরকার পক্ষীয় লোকজন তুচ্ছ তাচ্ছিল্য করছেন, ফান করছেন, যে এটা তারা প্যানিক তৈরি করার চেষ্টা করছেন ইত্যাদি ইত্যাদি। আবার একটা অংশ, মানে এটা ঠিক সরকারের দলীয় সুশীল টুশীল নন, সরকার বিরোধী মানুষ, কিন্তু তারাও মানুষের এই ধরনের কনসার্ন বা অতি উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে বলছেন। একটা সংকট হচ্ছে, এবং এই সংকটে মানুষ এভাবে রিয়াক্ট কেন করছে? সবার মধ্যেই কি একটা অহেতুক প্যানিক তৈরি করার চেষ্টা আছে, নাকি ব্যাপারটা একটু ভিন্ন? খেয়াল করি আমরা, এই সরকার যেটা এখন ক্ষমতায় আছে, আমরা কি যদি বলি যে এই সরকার সেন্ট মার্টিনস কাউকে দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আমাদের একজন মানুষও কি আছে, আওয়ামী লীগের 2-4টা লোক চেঁচিয়ে যা বলবে তার বাইরের কথা বলছি, একজন লোকও কি আছে যে বিশ্বাস করবে না যে সরকার সেন্ট মার্টিনস দিয়ে এটিও ক্ষমতা টিকিয়ে রাখতে তার কোনো সমস্যা নাই? বা প্রধানমন্ত্রী যে বলছেন বাংলাদেশ এবং মিয়ানমারের অঞ্চল নিয়ে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে, কিছু আসে যায় এই সরকারের যদি সেটা করেও এই সরকারকে ক্ষমতায় রাখে? এই সরকার যে রেপুটেশন তৈরি করেছে তার নিজ সম্পর্কে, সেটা নিজে ইমেজ তৈরি করেছে, এই দেশের মানুষ যৌক্তিকভাবেই মনে করে যে কোনো কিছু করতে পারে সরকার। সেন্ট মার্টিন এত কিছুই না। আই রিপিট, সেন্ট মার্টিনস দিয়ে যদি ক্ষমতা নিশ্চিত করা যায় এই সরকার সেটা করবে।
সেই জন্য যখন আমেরিকার এই আলাপ এসেছিল তখন আমরা বলেছিলাম আমেরিকা যদি সেন্ট মার্টিনসের বিনিময়ে ক্ষমতায় থাকার গ্যারান্টি সত্যি দিত, ওটা দিয়ে দিত। এই ঝামেলা আমেরিকার সাথে সেই সময়টা যখন হচ্ছিল এসব হতো না। সুতরাং সরকারের যে বয়ান, সেই বয়ান মানুষ বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং যখন এই ধরনের পরিস্থিতি হয়েছে, সরকারের দিক থেকে যখন কথা বলা হচ্ছে না বা যা বলা হচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না। এই সরকারের কথার কোনো ক্রেডিবিলিটি নেই। সুতরাং যদি তাত্ত্বিকভাবে বলছি, আমি এখনো মনে করি মিয়ানমারের সাথে এই সরকারের পদক্ষেপ সঠিক ছিল না। কোনোভাবেই মনে করি না তথাকথিত দায় সারা গোছের কতগুলো ডিপ্লোম্যাটিক প্রটেস্ট দিয়ে মিয়ানমারকে থামানো যাবে, আমি মনে করি না। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি যে সরকার যখন এই কাজগুলো করছে, যতটুকু করছে, যা বলছে সরিয়ে রাখি, ধরে নিলাম যে সে সত্যি কথাই বলছে, কিন্তু তার এই সত্যি কথা তথাকথিত মানুষকে বিশ্বাস করবে? করে না। এই যে মানুষের একটা চরম অবিশ্বাস একটা সরকারের প্রতি তৈরি হয়েছে, সরকার নিজে আর্ন করেছে। একটা সরকার ক্ষমতায় আছে যে সরকার এই রাষ্ট্রের কোনো অধিকার কখনো কোনোভাবে রক্ষা করার চেষ্টা করেনি। সে চেষ্টা করেছে কোন কোন দেশকে কি দিয়ে, কিভাবে দিয়ে সে তার গতি নিশ্চিত করা যায়। তার ফরেন পলিসি মানে হচ্ছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা, এর বাইরে কিছুই না। ধরে ধরে প্রমাণ করতে পারি, বহুদিন ধরে কথা বলেছি। এই যে রোহিঙ্গা সংকটের কথা এসছে, জনাব ওবায়দুল কাদের খুবই উষ্মা প্রকাশ করেছেন গতকালই, যেখানে উনি অন্য যে বাংলাদেশ কি করবে প্রসঙ্গে আমি আসছি, সেই জায়গায় খুব উষ্মা প্রকাশ করেছেন। বিদেশিরা কেউ কথা শোনে না, এই না সেই না, তারা লিপ সার্ভিস দেয়, আমরা আর বলবো না, তারা আমাদের ঘাট থেকে বোঝান, আমাদের সাহায্য করছে না। এই বোঝা আপনি মাথা পেতে নিয়েছিলেন 17 সালে 18 ডামি নির্বাচনে, সেই রাতের ভোটের নির্বাচনের আগে আপনি এটা ইচ্ছে করে নিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আই মেড ভিডিও অন দ্যাট, সেটা হচ্ছে আপনি চীনের সাথে ডিল করেছেন, ওদেরকে হজম করে ফেলবেন। 18 নির্বাচন, চীন আপনার পাশে থাকবে, আপনি ওদেরকে হজম করবেন। আমাদের মনে থাকার কথা, উইচ আই রিপিটেড সেভারাল টাইমস, যখন সারা পৃথিবী এই রোহিঙ্গা সংকট নিয়ে এদিকে মনোযোগ দিয়েছে এবং তাদের জিওপলিটিক্যাল কারণেই তারা এখানে এসে হাজির হয়েছে, তখন আপনি মিয়ানমারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন বাইল্যাটারাল। অনেক কথাবার্তা হয়েছে, লিখেছে, আমি নিজেও লিখেছি এটা নিয়ে কলাম, কি সংকট ছিল সেই জায়গা, আজকে আলোচনার বিষয় না। সো আপনি ওটাও করেছেন, দেশের মধ্যে এই বিপদ তৈরি করেছেন আসলে ক্ষমতায় থাকার জন্য, এবং এটা দীর্ঘদিন বিভিন্ন দেশে দেখিয়েছেন। দেখো আমি না এত রোহিঙ্গা নিয়ে সংকটে আমি 1 মিলিয়ন লোককে রাখতে হচ্ছে, আমাকে এখন প্রেশার দিন। সারা পৃথিবীতে খুবই চমৎকারভাবে তাদের এই ন্যারেটিভ তারা বিক্রি করেছিল। সুতরাং এরকম আরো বহু, ভারতের সাথে যা করে, রাশিয়ার সাথে যা করে, আমেরিকার সাথে যা করে, প্রত্যেকটা হচ্ছে তার নিজের স্বার্থ। কয়েকদিন আগে আমরা বোয়িং এয়ারবাস নিয়ে কথা বললাম না, কোনো প্রয়োজন নাই, চরম আর্থিক সংকটে দেশ আছে, কিন্তু আমরা প্লেন কিনতে হবে। আমরা বুঝি এগুলো কেন। যাই হোক, জনাব ওবায়দুল কাদের যখন মিয়ানমার ইস্যুতে কথা বলা হচ্ছে, তখন বিশেষ করে রিসেন্ট যে গুলাগুলি সমস্যা সেটা প্রসঙ্গে উনি বলছেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংঘাতের বিষয় আছে। ওখানে 54টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের একের সঙ্গে অন্যের মিল নাই। বিশেষ করে রাখাইন এলাকার বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে। ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, জান্তা সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নাই, ওনারা সবার বন্ধু, হচ্ছে কোনো হাস্যকর কথা হতে পারে না, কারোর সাথে বৈরিতা না, সবার সাথে বন্ধুত্ব। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি, যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে। উই আর নট ইন গুড টিউনস, এমন পর্যায়ে না গেলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। আমাদের যুদ্ধ পরিহার করতে হবে, আমাদের কোনো উস্কানি যেন যুদ্ধের কারণ না হয়। সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায়, বাংলাদেশ কোন প্রক্রিয়া সার্বভৌমত্ব রক্ষা করবে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু মিয়ানমার বারবার উস্কানি দিচ্ছে। এই ব্যাপারে গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব, আমরাও প্রস্তুত। আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব, আমরাও প্রস্তুত। আমরা দীর্ঘদিন থেকে ওনার একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, আমি আমার গত ভিডিও যেটা মিয়ানমার নিয়ে করেছি, আগেও করেছি, সেটা হচ্ছে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যেতে পারে। যুদ্ধ ভয়ঙ্কর জিনিস, কোনো সন্দেহ নাই। সবচেয়ে কম ক্ষয়ক্ষতি করেও যদি কোনো দেশ জিতে, তারপরও তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। যুদ্ধে ক্ষয়ক্ষতি অনিবার্য এবং যুদ্ধে যাওয়া কোনোভাবেই সঠিক কাজ না। কিন্তু সারা পৃথিবীতে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী পোষে, আমরাও পুষি, বিরাট বাজেট হয়েছে। এবং আমি আগেও বলেছি, আমি আর সেসব সুশীলের মতো নই যারা মনে করে শক্তিশালী সেনাবাহিনী লাগবে না। আমার দেশে এই কথাগুলো বলা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি এটা বলতে চাই, আমাদেরকে একটা সার্বভৌম মিলিটারি পলিসি আছে। আমরা কি চাইলেই আমাদের মিলিটারির জন্য, আর্ম ফোর্সেসের জন্য, বেটার সে নেভি, এয়ারফোর্স, সবার জন্য আমাদের প্রত্যাশা মাফিক যে কোনো অস্ত্র কিনতে পারি? আমি মনে করি সেগুলো করা দরকার, করতে হবে। আমরা যে জায়গায় পড়েছি, আমাদের আর্ম ফোর্সেসকে ভীষণ শক্তিশালী করে তুলতে হবে, শুধু ট্রেনিংয়ে না, তার ইকুইপমেন্টস বা মিলিটারি হার্ডওয়্যার দিয়ে, তার সাইকোলজি দিয়ে, সবকিছু দিয়ে। সো আমরা মিলিটারি পুষি, কারণে যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই আমরা কাজটা করি। যুদ্ধ পৃথিবীতে হয়। আমরা যারা খুব ইউটোপিয়ান কথাবার্তা বলি, পৃথিবীতে যুদ্ধ হবে না, তারা আসলে পৃথিবী কিভাবে চলে জানি না। পৃথিবীভাবে চলাটা ঠিক কি বেঠিক, ডিফারেন্ট ডিবেট, কিন্তু পৃথিবী যেভাবে চলছে ওখানে যুদ্ধ হয়। সুতরাং যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই এগুলো থাকে। এখন আমরা প্রশ্ন করি এই জায়গায়, সেটা হচ্ছে মিয়ানমার আগে যা করেছিল, যেমন ধরলাম মিয়ানমার থেকে গুলি এসে পড়েছে, পরস্পর গুলি করছে, বাংলাদেশে গুলি ঢুকে গেছে। মর্টার আপনি মেরেছেন, মর্টারটা সামহাও মিস হয়ে ক্রস করে আমাদের এসে পড়েছে এবং রীতিমতো আমাদের দেশের মানুষ মারা গেছে। আপনি হেলিকপ্টার গানশিপ নিয়ে অ্যাটাক করতে গেছেন, আপনি আমার আকাশসীমার লঙ্ঘন করেছেন, এটা চরম অন্যায়, কিন্তু আপনি এটা লঙ্ঘন করেছেন। আপনি কোনো রকম করে কোয়ার্সিভ স্টেপ আমার ভেতরে নেন নাই, গুলি করেন নাই, বোমা ফেলেন নাই। এবারকার ঘটনাটা ভিন্ন। যারা না বলছেন যে মিয়ানমার তেমন কিছু করছে না, সে তার নিজের প্রোটেকশনের জন্য করছেন,
এবং আজকে মানে গতকাল আমি একটা খবরও দেখলাম যে জাহাজগুলো দেখা যাচ্ছিল সেন্ট মার্টিন থেকে, ওখানে ওদের নাফ নদীর ওই অংশে নেভির জাহাজটা চলে গেছে, তাতেও কিছু আসে যায় না। আসলে আমরা খেয়াল করি, আই রিপিট, আমাদের যেসব নৌযান সেন্ট মার্টিনসের সাথে মূল ভূখণ্ডে যোগাযোগ করছিল ওগুলোকে টার্গেট করে গুলি করা হয়েছে। মানে বাংলাদেশের ভেতরে আগে যা যা হয়েছে, যেমন এবারকার 4 বারের গুলিতে, ইফ আই এম নট রং, 5 বারের গুলিতে একজন মানুষ মারা যায়নি, উল্টো আমাদের এখানে মর্টারের শেল এসে পড়ে মানুষ মারা গেছে। আমি সেটাকে ছোট ঘটনা মনে করি, কারণ ওটা কোনো টার্গেটেড মর্টার আমার উপরে মারা হয়নি। হয়তো ওখানে আমরা জানি যে আরাকান আর্মি ফাইট করছে জান্তার বিরুদ্ধে, কোনো একটা মর্টার মিস হয়ে আমাদের এখানে চলে এসে মারা গেছে, এটা টার্গেটেড কিলিং ছিল না। এখানে আপনি টার্গেট করে গুলি করছেন বাংলাদেশি নৌযানে এবং আপনি সেন্ট মার্টিনসের সাথে কোনো যোগাযোগ হতে দিচ্ছেন না। একটা রুটে, একটা অল্টারনেটিভ রুট আছে উইচ ইজ লেংদি অ্যান্ড ডেঞ্জারাস, সেই কারণে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করা হয়, যার জন্য রীতিমতো সংকট চলল দিনের পর দিন। এটা কি হামলা না দেশের, মানে আমার স্পেসিফিকলি আমার নৌযানের উপর? সুতরাং যারা বলছেন সরকার পক্ষে না হলেও যারা বলছেন যে এটাকে এত বড় করে দেখা কিছু না, সরি, এই ঘটনাটা ডিফারেন্ট। ফলে আমরা একত্র যদি করি, আপনি যখন রিটালিয়েট করতে বলছি না, আপনি যখন রিটালিয়েশনের হুমকি দেবেন না, আপনি যখন স্পষ্টভাবে বলবেন না যে আমরা কিন্তু এটার বরদাস্ত করব না। আপনি সার্চ করুন হেলিকপ্টার কতবার আকাশসীমা লঙ্ঘন করেছে, আপনি খুঁজে দেখবেন 17 সাল থেকে শুরু হয়েছে, 17 সালের কয়েকদিনে 17 বার বা 20 বার আকাশসীমা লঙ্ঘন করা হিসেবে পাবেন। 18-তে করেছে, 20-এ করেছে, 21, 22 ওরা করেছেই। এরপর যখন এবার যুদ্ধ শুরু আবার করেছে। এগুলো ক্রমাগত হয়েছে। আপনি কখনো প্রতিবাদ করেছেন, কখনো করেন না, এবং খুব সিরিয়াস কোনো প্রতিবাদ আপনার জায়গা থেকে যায়নি। প্রতিবাদ করে হবে না, আসলে আপনাকে হুমকি দিতে হবে, কার্যকর হুমকি। যেমন ধরুন এখানে ওদের শিপ গেছে, আমরা গতদিন ভিডিওতে বলেছি যে আমাদের রীতিমতো পেট্রোল বোট ওখান থেকে সরে চলে এসছে। আপনি আপনার জাহাজ অত কাছেও সংঘাতের কাছাকাছি জায়গায় নিয়ে যাওয়ার দরকার নেই, বাট ইউ আর দেয়ার, ইউ শুড শো দ্যাট। করতে হবে। আমাদের সেন্ট মার্টিনসে কথার কথা, আমরা কি যথেষ্ট পরিমাণ ট্রুপ ডিপ্লয় করেছি? ওখানে সোলজার থাকবে যে যদি কোনো পটেনশিয়াল কোনো ঝামেলা হয়, যদি হয়, আবারও বলছি, আমি বলছি এটা হচ্ছেই, করেছি। সুতরাং আমরা অতি বাড়াবাড়ি করা ঠিক না যে সেন্ট মার্টিন নিয়ে গেল, দখল হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ আমেরিকার কথা বলছে, যদি এখানে আমেরিকার তো কোনো কারণ নাই। এখানে যদি দখল করে বা ঝামেলা করে, সরকারের উপর চাপ তৈরি করে, সেটা মিয়ানমার জান্তা যদি করে সেও চীনের লোক, আরাকান আর্মি যদি গুলি করে সেও চীনের লোক, তাহলে কি চীন কোনো উদ্দেশ্যে করার চেষ্টা করছে? সরকারের উপর চাপ তৈরি। আমি বহুবার বলেছি এই একটা জিনিস দিয়ে সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা চীন করতে পারে, সেটা আরেক আলোচনা। কিন্তু আপনাকে তো আসলে দেখাতে হবে যে আপনি মেইন করেন, আমার সভারেন্টিকে তুমি আঘাত করতে পারো না, কিন্তু আপনি সেটা করছেন না। সে কারণে বলছি, কি করলে আসলে আপনি আক্রান্ত হয়েছেন বলে মনে করেন? আপনি আসলে জানি না কি করলে, গিয়ে সেন্ট মার্টিনসে উঠে পড়লে ওরা, ওদের সোলজার নেমে গেলে, ওদের পুরোপুরি অন্য সব পথ বন্ধ করে দিলে, আমরা অনেকে জানি না। হয়তো সমুদ্র পথে ব্যারিয়ার তৈরি করা কিন্তু যুদ্ধ ঘোষণা, অনেকেই জানি না আমরা। আপনাকে যখন সমুদ্র পথে আপনার যে জায়গা আছে, আপনার আমাদের তো টেরিটোরিয়াল ওয়াটার্স, আমার সভরেন অংশ আছে এখানে, আপনি ওর মধ্যে দিয়েও যেতে দিচ্ছেন না, আপনি গুলি করছেন এবং ব্লকেট করা। এমনকি ফ্রি যে সমুদ্র পথ আছে, যেটা ইন্টারন্যাশনাল ওয়াটার, সেখানে যখন ব্লক তৈরি করেন আপনি, সেটা কিন্তু যুদ্ধ ঘোষণার মতো ব্যাপার। আপনি কোনো একটা দেশের ভেসেল যেতে দিচ্ছেন না, এটা কিন্তু যুদ্ধ ঘোষণা। সুতরাং এসব করার পরও যদি আপনি বলেন যে আক্রান্ত হলে, তার মানে কি করলে আসলে আক্রান্ত হওয়া হবে, জনাব ওবায়দুল কাদের এটি একটু স্পষ্ট করা দরকার। আমরা অনুমান করতে পারছি সেন্ট মার্টিন দখল হয়ে গেলে, ওখানে ওরা সোলজার নেমে গেলে, তখন আক্রান্ত হওয়া, ওখানে গুলি করে নির্বিচারে আমাদের দেশের মানুষ মেরে ফেলা, তখন আক্রান্ত হওয়া, আমরা জানি না। বটম লাইন হচ্ছে এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘটনা খুব খারাপ কিছু ঘটে গেছে, সেন্ট মার্টিন বেদখল হয়ে গেছে তা না, এটাকে বিচ্ছিন্ন করার এক ধরনের অ্যাটেম্প্ট আছে আমাদের মনে হয়েছে, অন্তত যোগাযোগ বিচ্ছিন্ন রাখার বা চেষ্টা, অন্তত গত কয়েকদিনে যা হয়েছে। জাহাজটা চলে গেছে, যে জাহাজটাকে দেখা যাচ্ছিল, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন এটা পুরোপুরি চলে গেছে। এটা আবার আসতে পারে, অন্য কোনো জাহাজ আসতে পারে, নানা কিছু হতে পারে। সুতরাং এত সফট থাকার কিছু নাই, আবার এত কিছু হয় নাই, কোনো ব্যাপার না, না সরি, এবারকার ঘটনার পর এটাকে এইভাবে দেখার কিছু নাই। সুতরাং ডিপ্লোম্যাসিতে এটা মনে রাখতে হবে, থ্রেট অফ রিটালিয়েশন, আপনি পাল্টা ব্যবস্থা নেবেন, সেটাও আসলে একটা গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক স্টেপ নিতে হয়। আপনি নিচ্ছেন না এবং আপনি উদ্ভট সব কথাবার্তা বলছেন। কারণ আমরা খুব ভালোভাবে মনে করি আপনি আসলে দেশের স্বার্থে কাজ করছেন না। এ কারণে আপনি যাই করুন না কেন, আপনাদের পক্ষ থেকে যারাই যে কথা বলুক না কেন, সেটা মানুষ বিশ্বাস করে না। কারণ ওই বিশ্বাসযোগ্যতা, ন্যূনতম বিশ্বাসযোগ্যতা এই দেশের মানুষ আপনাদের প্রতি, আসলে আপনাদেরকে ন্যূনতম বিশ্বাস আপনাদেরকে এই দেশের মানুষজন আর করে না। দেশের যে কোনো কিছু যে কাউকে দেয়া, যে কোনো ক্ষতি করে দেশের 12টা বাজি, আমরা কথ্য ভাষায় যদি বলি, ক্ষমতা যদি আপনি থাকতে পারেন, আপনি সেটা থাকবেন, মানুষ সেটাই মনে করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।